আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ তানবীর রাহি। যারা আপনারা অনেকে আমাকে তহিদ আফ্রিদি চামচা অথবা তহিদ আফ্রিদি ছোট ভাই হিসেবে জানেন। তো আজকে আপনাদেরকে কিছু ভুল ধারণা ভাঙার জন্য আমি চলে আসছি। আপনারা জানেন গতকালকে আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে। 24-এর গণ অভ্যুত্থানের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করেছেন কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তহিদ আফ্রিদি। ভাতের হোটেল খ্যাত ডিবি হারুনের জেরে ধরাকে সরাজ্ঞান করতেন তিনি। অনেক ইউটিউবারকে হুমকি দেন স্বৈরাচার শেখ হাসিনার পক্ষে কাজ করতে। তার আছে আরও নানা অপকর্মের। কন্টেন্ট ক্রিয়েটরের কপাল। ডিবি অফিসের মধ্যে ধরে নিয়ে আমাকে 1 ঘন্টা নির্মমভাবে পিটায়। ডিবি হারুনের অফিস যখন পরিচিত ছিল ভাতের হোটেল নামে, সেখানেই নিয়মিত আনাগোনা আর দেন দরবারের জন্য সমালোচিত ছিলেন তহিদ আফ্রিদি। সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওর অংশবিশেষ দেখে বুঝতে পারছেন আজকের ভিডিওটা কোন বিষয়ের ইঙ্গিত করতে চলেছে এবং কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেটা ভিডিওর অংশবিশেষ দেখে অবশ্যই বুঝতে পারছেন। তাহলে কি তহিদ আফ্রিদিকে রাহি ধরিয়ে দিল? তহিদ আফ্রিদি কোথায় ছিল এবং কিভাবে ছিল সেটি কি একমাত্র রাহি জানতো? রাহি কি তাহলে তহিদ আফ্রিদিকে পুলিশের কাছে ধরিয়ে দিল? এই বিষয়টি নিয়ে গণমাধ্যমে অনেক তোড়পাড় চলছে এবং অনেক নেটিজনরা অনেক কথাই বলছে। এতদিন তাহলে দুধকলা দিয়ে কালসাপ পুষেছে তহিদ আফ্রিদি, যাকে খাইয়ে পরিয়ে বড় করছে, যার যখন যা লাগবে সেটা তহিদ আফ্রিদি তাকে দিছে, এখন তহিদ আফ্রিদিকে ধরিয়ে দিল। এটি বিভিন্ন মিডিয়া থেকে জানতে পারছি। তাহলে আর এই বিষয়ে তো রাহি কি বলছে সেটি আপনাদেরকে জানাতে চলেছি। তাহলে দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আজকের মূল ভিডিওটি শুরু করা যাক। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমাদের চ্যানেলে সবসময় নিত্য নতুন লেটেস্ট নিউজ ভিডিওগুলো আপলোড করা হয়। তাহলে দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসুন। তুমি যেটা করতেছো সেটা তো রং করে ফেলতেছো। তুমি এরকম ভিডিও বানাইও না। আলোচিত সমালোচিত ও কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি গ্রেপ্তার এখন টক অফ দি কান্ট্রি। সুশীলরা তার গ্রেপ্তারে মায়া কান্না করলেও একটা সময় তার বিরুদ্ধে কথা কিংবা ভিডিও বানানোর জন্য মামলা দিয়ে হুমকির মুখে ফেলে দিয়েছিলেন এই আফ্রিদি। তার কথায় ডিবি অফিসে নিয়ে ঘন্টা পর ঘন্টা মারধর করা হয়েছিল উঠতি কন্টেন্ট ক্রিয়েটরদের। সে সময় প্রত্যয় হিরণ, স্বপন আহমেদের মতো উঠতি কন্টেন্ট ক্রিয়েটরকে হেনস্থা করেছিলেন এই আফ্রিদি। 5 বছরের জেল হবে, 7 বছরের জেল হবে। তহিদ আফ্রিদি যে ইউটিউবারদের জীবন ধ্বংস করে দিয়েছিলেন, তাদের ফ্যামিলি এমনকি ক্যারিয়ার হুমকির মুখে ফেলে দিয়েছিলেন, তাদের মাঝে অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর এডিটিং মাস্টার স্বপন আহমেদ। সে সময় মাই টিভি এবং আফ্রিদির পরিবার নিয়ে অন্যের করা একটি রিভিউ ভিডিও বানিয়েছিলেন তিনি, যেটা কাল হয়ে দাঁড়িয়েছিল তার জন্য। কান্নাকাটি মাপ চেয়েও তহিদ আফ্রিদির মন গলাতে পারেননি তিনি, যার জন্য মামলা পর্যন্ত হয়েছিল। 1 বছর তার কাছ থেকে চলে গিয়েছিল। আফ্রিদি ভাইকে বরিশাল থেকে মেবি গ্রেপ্তার করা হয়েছে। তো আমি গতকালকে না, লাস্ট কয়েকদিন যাবত একটা জিনিস শুধু দেখতেছি যে আফ্রিদি ভাইয়ের জন্য যখন জারি হয়েছে যে ওনাকে 28 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, 48 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করতে হবে, সবকিছুর মধ্যে শুধু আপনারা আমাকে ঢুকে দিতেছেন ওনার সাথে। তো আমার কথা হচ্ছে, আজকে আপনাদের এই সব ভুল ধারণা আমি ভেঙে দিব। আমার সাথে আফ্রিদি ভাইয়ের সাথে লাস্ট জুলাই আন্দোলনের 1 মাস থেকে 2 মাস আগে থেকেই ওনার সাথে আমার সাথে পুরোপুরি সম্পর্কটা এক ধরনের শেষ হয়ে গেছে। তো সম্পর্ক শেষ হওয়ার পরে আমার সাথে ওনার সাথে এরকম কোনো যোগাযোগ নেই। শুধু যোগাযোগ ওনার সাথে আমার সাথে জুলাই আন্দোলনের পরে উনি যখন বাংলাদেশে আসছে তখন 2বার ওনার সাথে যোগাযোগ হয়েছে। একবার হচ্ছে ওনার অফিসে গেছিলাম, হ্যাঁ, উনি আমাকে ডেকে নিছে। আচ্ছা, ওইটা আপনারা ইনশাআল্লাহ ওইটা সম্পর্কে আপনারা জানতে পারবেন। এই ছাড়া আরেকবার দেখা হয়েছে ওনার জন্মদিনের দিন। এই ছাড়া আর ওনার সাথে আমার কোনো ধরনের যোগাযোগ নেই, কোনো ধরনের দেখা সাক্ষাৎ নেই। কিন্তু আজকে আমি নিউজ ফিডে ঢুকতে পারতেছি না। আমার পরিবারের উপরে চাপ আসতেছে, আমার উপরে বিভিন্ন ধরনের চাপ আসতেছে যে আমি নাকি তহিদ আফ্রিদিকে ধরাই দিছি পুলিশের কাছে এবং উনি নাকি নোয়াখালীতে আমার বাড়িতে গেছে। ভাই, আমি নিজে তো জানি না আমার বাড়িতে উনি গেছে। আর এটা যদি আপনারা প্রমাণ করতে পারেন যে উনি আমার নোয়াখালীতে আমার বাড়িতে গেছে বা আমি ওনাকে ধরাই দিছি, তাহলে আপনারা যে শাস্তি দিবেন আমি ওই শাস্তি মাথা পেতে নিব। আর আরেকটা ছোট্ট বিষয় হচ্ছে, আমার বলতেই হবে, আমাদের তহিদ আফ্রিদি টিম মেম্বার তো আমি একা ছিলাম না। আপনারা সবাই আমাকে নিয়ে পড়ে আছেন কেন ভাই? আমাদের টিম মেম্বার তো আমি একা ছিলাম না, আরো 10 জন 15 জন আছে, তাদের নিয়ে কথা বলেন না কেন? সারাক্ষণ আমার নিয়ে পড়ে আছেন কেন? আমি তো এটা বুঝতেছি না। আর আপনারা যারা আমার বলতেছেন যে আমি তারা ধরাই দিছি, ভাই, ওনার আব্বারে মেবি ধরছে রবিবারে। তো প্রথম থেকে আমি আজকে ওনাকে ধরা পর্যন্ত আজকে প্রায় মেবি 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ আমি সিআইডির আন্ডারে ছিলাম। আমার মোবাইল, আমি নিজে কোথায় যাই, কখন কি করি না করি, সব কিছু আমার সিআইডির আন্ডারে। ইভেন আমি সবচেয়ে বেশি ফেস করতে হয়েছে। এগুলো তো আমার যেমন কি আমি তো আপনাদেরকে বলি, ওনারা আবার যেদিন ধরে নিছে ওই দিন সকাল 12টা কি 1টার দিকে আমাকে বসুন্ধরা থেকে সিআইডি অফিসাররা ধরে। বসুন্ধরা থেকে আমি আর আমার বড় ভাই গেছিলাম গাড়ি কিনতে, ওইখান থেকে আমাদেরকে ধরে আমাদের সদর ভাই দোকানে, সদর ভাই সহ আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, আমার মোবাইল ট্র্যাক করা হয়েছে, আমার মোবাইলে সবকিছু ঘাটাঘাটি হয়েছে এবং সবকিছু দেখছি। ইভেন এরপর প্রতিদিন আমাকে ধরা হয়েছে। তারপরে আমি একজনের ভিডিও দেখছিলাম, আমেরিকান, আমার বড় ভাই আছে হিমেল ভাই, তারপর ইলিয়াস ভাই, ওনাদের ভিডিও দেখছিলাম। ওনারা ওইটার মধ্যে যখন আমার জড়ানো শুরু করছে, তখন আমি দেখলাম যে ভাই আমি ওনার সাথে সংযুক্ত না বা ওনার সাথে আমার যোগাযোগ, ওনার বিয়েতে পর্যন্ত আপনারা আমার দেখেন নাই। লাস্ট ওনার বিয়েতে পর্যন্ত আমরা দেখেন, হ্যাঁ, উনি আমার ভাই, উনি আছে, উনি ওনার মতো, আমরা আমার মতো। উনি ওনাদের মতো কাজ করছে, আমরা আমাদের মতো কাজ করতেছি। ওনার সাথে আমার প্রায় 1 থেকে 1 বছর 2-3 মাসের মতো ওনার সাথে কোনো ধরনের যোগাযোগ নেই। ওনার সাথে সিআইডি অফিসাররা তো সব জানে বা সারা তো আমার অল টাইম তদন্তের মধ্যে রাখছে। ওনারা তো দেখছে, উনি যদি আমার নোয়াখালী বাড়িতে যাইতো, ভাই, আমি নিজে জানি না।
আমি তো পুলিশের কাছে, আমি নিজে তো সিআইডি অফিসারদের কাছে জিম্মি বলতে ওনারা আমার তদন্ত করতেছে। তো ওনারা কি তদন্ত করে জানতো না যে আফ্রিদি ভাই কই? আফ্রিদি ভাই কি নোয়াখালী গেছে না কোন জায়গায়? ভাই আমরা যদি জানতাম তাহলে তো আর আমরা সিআইডি অফিসারের কাছে থাকতাম না, আমরা তো উনি তো ধরাই খাই যেত। ওনার ধরতে এত টাইম লাগছে কেন? তো ওনার সম্পর্কে এইসব সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল, কিন্তু আমরা পুলিশের ইয়াতে ছিলাম। তো পুলিশ দেখছে আমাদের সাথে ওনার সাথে কোনো ধরনের কানেক্টিং নেই, ওনার সাথে কোনো ধরনের কথাবার্তা নেই, কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলেরা লম্বা লেকচার ফিরতেছে, লম্বা কথা বলতেছে যে তহিদ আফ্রিদি চামচা, তহিদ আফ্রিদিকে ধরাই দিছে, সে একটা বিশ্বাসঘাতক, সে একটা এটা সেটা। ভাই এসব মিথ্যা বানোয়াট আপনি যে আমার মুখ থেকে শুনছেন, আমার থেকে জানছেন, না জেনে না শুনে আপনি কেন এসব মিথ্যা বানোয়াট কথা বলতেছেন? এসব মিথ্যা নিউজ কেন ছড়াইতেছেন? উনি কি করছে? ওনারটা আইন আদালতে বুঝবে। আমি যদি কোনো দোষ করে থাকি আমারটাও আইন আদালতে বুঝবে। ওনার দোষ আমার উপরে কেন চাপাইতেছেন? আমার টিমে তো আমি একা ছিলাম না, আমার টিমে আরো 10 জন ছিল। ওদেরকে নিয়ে কথা বলতেছেন না, শুধু আমাকে নিয়ে কেন পড়ে আছেন? আমি কি বলেন? আমি কি একটা ফুটবল যে আমার পাইছেন? হ্যাঁ আমি ফুটবল বুঝছি, আমার পাইছেন শুধু লাথি দিবেন এটা হলে তো হবে না ভাই। আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আপনারা আমার নামে মিথ্যা নিউজ, মিথ্যা বানোয়াট কথা ছড়ানো তো কোনো লাভ নেই। মিথ্যা বানোয়াট ছড়ায় আপনার কি লাভ হবে? সঠিক তথ্য আমি একটাই বলি, আমি নিজেই আজকে লাস্ট 1 সপ্তাহ থেকে পুলিশের কাছে ছিলাম। ইভেন আমি যখন দেখছি যে আমার বিষয়টা বেশি হয়, তখন আমি ইলিয়াস হোসেন ভাইয়ের সাথে কথা বলছি এবং হিমেল ভাইয়ের সাথে কথা বলছি। ওনারা বলতে যে তোমার যেহেতু তদন্ত করা হয়েছে, যেহেতু তুমি নির্দোষ, তুমি তোমার মতো। কারণ ভাইয়ার ওই সব বিষয়ে আমাদের কোনো কিছু ধারণাই নেই। আর অনেকে আমার নিয়ে পোস্ট করছে আমি জুলাই আন্দোলনে 2 তারিখ 3 তারিখ 5 তারিখ নাকি তহিদ আফ্রিদির সাথে তাদের মাইটি দিয়েছিলাম। আর ভাই আমাদের কি মাথা সমস্যা? আপনারা কি আমার ফেসবুকে যায় দেখতে পারেন আমি কোথায় ছিলাম, কি ছিলাম? বা আমার নোয়াখালীর ভাই ব্রাদাররা আমার যারা আমার লগে আন্দোলনে গেছে তারা কি জানে না আমি কই আছিলাম? আমি জুলাই মাস, আগস্ট মাস, সেপ্টেম্বর মাস গত বছর নোয়াখালীতে ছিলাম, কারণ তখন বন্যা হয়েছিল, আপনারা ভালো করে জানেন। তখন বন্যার সময় বন্যা হয়েছিল। তো এইসব মিথ্যা অপবাদ একজনের নামে, আমার নামে আপনি মিথ্যা কথা ছড়ায় আপনার কি লাভ? আমার এটা একটু বলেন। মিথ্যা বানোয়াট কথাবার্তা ছড়ায় আপনার কি লাভটা হয়? আমার এটা একটু বলেন। আমি জুলাই আন্দোলনে 1 তারিখ 2 তারিখ 3 তারিখ 4 তারিখ এই কয়দিন আমি টানা মনে করেন যে আমি ছিলাম। আমাদের জুলাই আন্দোলন হয়েছিল আমাদের তখন মাইজ দিতে, যেটা আমরা একটু গ্রাম সাইডে করছি, আমাদের সাইডে আন্দোলন ওরকম হয় নাই, হইলো ছোটখাটো স্কুলের বাচ্চারা করছিল, কিন্তু আমরা ছিলাম তখন মাইজ দিতে। এবং এটা সাক্ষী আছে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে রাইসুল ইসলাম আমাদের নোয়াখালীরই, তারপর আমার কিছু ছোট ভাই আছে যেমন মাকতুম সহ, ওদের বিভিন্ন ধরনের আমাদের বিভিন্ন গ্রুপ আছে নোয়াখালীর, ওরা সহ আমরা মাইজ দিতে প্রায় আমার বাড়ি থেকে 60 কিলোমিটার 50 থেকে 40-50 কিলোমিটার দূরে মাইজ দিই। আমরা মাইজ দিতে যে আন্দোলন করছি, হাজার ফুটেজ, হাজার ভিডিও আছে। কিন্তু আপনারা ছড়াইতেছেন আমি নাকি 2 তারিখ 3 তারিখ আফ্রিদি ভাইয়ের সাথে ওনার মাই টিভিতে ছিলাম, হ্যাঁ ওনার সাথে আমি বসে করছি। ভাই মিথ্যা কথা কেন ছড়ান? ভাই মিথ্যা কথা কেন ছড়ান? ভাই মিথ্যা বাদ দিয়ে সত্যিতে আসেন, আপনারা যাচাই বাছাই করেন, আমার তো সমস্যা নেই। আমার তো আজকে 7 দিন তো যাচাই বাছাই করছে পুলিশে, সিআইডি। তারপর সাংবাদিক ইলিয়াস তিনি যে তথ্য দিয়েছেন, সেই তথ্য দেখার পরে এখন যদি ইলিয়াসের তথ্যটা সঠিক হয়ে থাকে, তৌহিদ আফ্রিদি আসলে আগাগোড়া একটা বাটপার। কারণ কোন জায়গাটাতে সফট কর্নার ক্রিয়েট করা যায় এটা গ্রেপ্তার হওয়ার সময় তার ব্রেইনে খেলে গেছিল। গতকালকে যে দৃশ্য দেখে সবারই খারাপ লাগছে যে আফ্রিদি অন্যায় করছে, ঠিক আছে, কিন্তু তার বউটা এই যে 6 মাসের প্রেগন্যান্ট একটা মহিলা, বিশেষ করে আমরা যারা বিয়ে শাদী করছি বা বাচ্চা কাচ্চা হয়েছে, এই জায়গা থেকে একটা সফট কর্নার আমাদের মেয়েরা, মায়েরা, বোনেরা, বাবারা সবাই কিন্তু কালকে এটা নিয়ে কথা বলছেন, আজকে আমিও বলছি। এর মাঝখানে সাংবাদিক ইলিয়াস দিয়েছে চাঞ্চল্যকর আরেক উল্টা তথ্য। উল্টা তথ্যটা কি? তৌহিদ আফ্রিদি বিয়ে করেছে 3 মাস আগে, তাহলে তার বউ 6 মাসের অন্তঃসত্ত্বা। এটা কেমনে? এখন এটার আরেকটা পসিবিলিটি আছে যে নানি বইলা ডাকে তাকে, একটু গায়ের রং ফর্সা, কিন্তু বুড়া থুতথুরা হইলে কি হবে? সে চলতে ফিরতে পারে একটা লাঠি নিয়া। লাঠি কেন? সে অন্ধ, চোখে দেখে না। সত্যি সে কিভাবে যে থাকে আমি অবাক হয়ে যাই। মানুষের হায়াত আল্লাহ যদি রাখে কে নিতে পারে? এই ফুটপাতে আমি গত 6-7 বছর তাকে দেখতেছি, ঝড় বৃষ্টি রোদ যা কিছু হোক, একটা গাছ আছে, গাছের নিচে ঠিক মসজিদের উল্টা দিকেই তাকে পাবেন। এখানে অনেক দাঁড়ি দাঁড়ায়, কারণ ওই যে সাহেবরা নামাজ পড়তে যায়, তখন ওই ড্রাইভাররা বা মাঝে মাঝে কিছু রিক্সাওয়ালা ওইখানে জড়ো হয় ওই পাগলির সামনে। পাগলির একটা ঘটনা আছে, ও কিন্তু কোনো আল্লাহ খোদার নাম কখনো মুখে নেয় না, সারাক্ষণই গালি দেয়, সারাক্ষণের। মানে আপনি যার নাম তার কাছে বলবেন, সাধারণ লোক না, নাম হইতে হবে দেশের সেরা এরশাদ সাহেব, শেখ হাসিনা, এরকম বড় বড় নাম নিতে হবে। মাঝে মধ্যে ওই ড্রাইভার ভাইরা করে কি জানেন, কলা পাউরুটি কিনা দিয়া বলে, ও নানি শেখ হাসিনা তো পালায়া গেল, আপনি কি জানেন? বাস শুরু হয়ে গেল, নন স্টপ শেখ হাসিনাকে সে গালি দিতেই থাকবে ওই বুড়ি মহিলা। মানে আপনি তাকে থামাইতে পারবেন না যতক্ষণ পর্যন্ত আরেকটা নাম না বলবেন। তখন দেখা গেল আরেকজন 10 টাকা দিয়ে বলতেছে, ও নানি আপনি কি জানেন বর্তমানে দেশ চালাইতেছে ইউনূস সরকার, ইউনূসকে চিনেন? খালি ইউনূসের নাম বললেই হলো, ভাই নন স্টপ গালি দিতে থাকবে ইউনূসকে নিয়ে। মানে যতক্ষণ পর্যন্ত অন্য কেউ আবার অন্য কোনো নাম তাকে মনে না করাই দিবে ততক্ষণ পর্যন্ত বলতে থাকবে। সবাই চলে গেল না, ওইটাই বলতে বলতে ক্লান্ত হয়ে ঘুমায় যায়। আর মাঝে মধ্যে দেখি কেউ নাই, কিন্তু সে একা একাই গালি দিতে থাকে এরশাদ সাহেবকে, এরশাদকে গালি দেয়। ওই আমলটা সে ভালো করে জানে, এরশাদকে নিয়ে অনেক কথা বলে। ওই শাসন আমলে হয়তো সে চোখে দেখতো, বুঝছেন, তারপরে হয়তো অন্ধ হয়েছে। এরশাদ সরকার এসে দেখছে নন স্টপ গালি দিতে থাকে। একদিন আমি তাকে একা বেড়া গেছি, দেখলাম আশেপাশে কেউ নাই, সবাই তাকে নানি বলে। আমি বললাম, ও মা কেমন আছেন আপনি? ইচ্ছা করে বললাম, মা শব্দটা শুনি নাই না। দেখলাম যে এইভাবে তাকাইতেছে, আমি এইদিকে উনি এদিকে তাকাইতেছে। আমি বললাম যে আমি আপনার পাশেই আছি, আমি আপনার একটা কথা জিজ্ঞাসা করার খুব ইচ্ছা, আপনি কি বলবেন? কি? আমি বললাম যে আপনি তো আল্লাহ খোদার নামও নিতে পারেন, সারাক্ষণ আপনার দেখি গত 5-6 বছর যাবো দেখতেছি খালি গালি দেন। কেন গালি দেন মানুষকে? সে যে কথাটা বলছে ভাই, বুঝছেন, আমার চোখে পানি চলে আসছে। বলে আমি গালি দেই দেখাই তো আমার রুটি দেয়, কলা দেয়, টাকা দেয়।
বুঝছেন ব্যাপারটা? মানে আমার মুখে গালি শুনতে চায়, আমাকে টাকা দেয়, রুটি দেয়, কলা দেয় গালি শোনার জন্য। আমি গালি না দিলে তো আমাকে টাকা দিবে না, রুটি দিবে না, কলা দিবে না, আমি খাবো কি? আমার কি দোষ? সরাসরি আমাকে বলছে আমার কি দোষ, এবং একটা টাইমে আমার উপরই খেপে গেল কেন আমি এই কথা জিগাইলাম, এবং আমাকে গালি দেওয়া শুরু করলো। আমি আর কিছু বললাম না, খালি বললাম আম্মা আপনারা কিছু পয়সা দিতে চাই, নিবেন? সে নিতে চাইলো না। ওই যে তার হাতের লাঠি আছে, অন্ধের লাঠি, ওইটা দিয়ে না আমারে বাড়ি দিতে চায়। আমি সরে গেছি, এর আগেও আমি দেখছি সে কারো উপরে খেপে গেলে না লাঠি দিয়ে বাড়ি মারে। যাই হোক, এখন আমি এই ঘটনাটা কেন বললাম দেখেন, এই যে আমি সহকারী রিক্সাওয়ালা ভাই, ড্রাইভার ভাই, আমরা হইলাম কারা? আমরা হইলাম মিডিয়া। আমরা তো জানি এই বুড়িমা মানুষকে গালি দেয়, দেশের প্রেসিডেন্টকে গালি দেয়, ছোটখাটো মানুষকে সে গালি দেয় না, মানে দেশের রাজা বাদশা যারা তাদেরকে সে গালি দিতে পছন্দ করে। আমরা কলা বিস্কিট কিনা দিয়ে তাকে দিয়ে গালি দেওয়াই, তার মানে কি আমরা মিডিয়া। কেন কথাটা বললাম দেখেন, আমরা কিন্তু বুঝতেছিলাম গত 5-6 মাস যাবত যে এই মানুষটি এরকম। কার কথা বলতেছি বুঝছেন? ওই যে উনি নিজেই বলতেছে যে আমাকে সবাই ফজু পাগলা বলে। এটা নাকি ওনার নাম দিছে ফজু পাগলা। আজকে ওনার বাড়ির সামনে, মানে গতকালকে ওনার বাড়ির সামনে 7-8 জন চলে গেছে, ওইখানে বিক্ষোভ করছে। উনি দাবি জানাইছে ওনাকে মেরে ফেলতে চায়, এরকম একটা দাবি জানাইছে উনি। ওনাকে গ্রেফতার করার জন্য দাবি উঠছে। কিশোরগঞ্জ থেকেও ওই যে ছবি রেখা জুতা পিটা করা হয়েছে। এই যে সিচুয়েশনটা তৈরি হইলো, এটা কারা করলো? একবার আপনি মিলাই দেখেন, ওই ড্রাইভার, রিক্সাওয়ালা এবং আমাকে, আমরা কিন্তু তাকে দিয়ে গালি শুনাই। আমরা তো জানি এই মানুষটি এরকম, তাই না? একটু মুক্তিযুদ্ধ, উনি বীর মুক্তিযোদ্ধা। কোন মুক্তিযোদ্ধা? উনি ছিলেন মুজিব বাহিনী। উনি কিন্তু ছিলেন ওই যে বাকশালের সাথে জড়িত। বাকশাল যখন জন্ম নেয় তখন কিন্তু হেলমেট বাহিনী ছিল না, তখন ছিল